সকাল ৯টা কি ১০টা, আকাশের ঘুটঘুটে মেঘ আর ঘন কুয়াশায় দিনের কোন প্রহর চলছে তা ঠিক মতো ঠাউর করার উপায় নেই। মার্চের মাঝামাঝিতে এসেও ক্যালিফোর্নিয়ার ঠান্ডা যেন হুড়হুড় করে বাড়ছে। বাংলাদেশে হয়তো এতদিনে মানুষ গরম আর লোডশেডিং বিড়ম্বনায় ভুগতে ভুগতে ক্লান্ত হয়ে পড়েছে। ক্যালিফোর্নিয়ার মস্তবড় শহর সান ফ্রান্সিসকোর হাইওয়ে ধরে ছুটছে গাড়ির বহর। বিলেতবাসীরা আবার ঠান্ডাকে তেমন গায়ে মাখে না, ভোর হতেই ছোটে যে যার কর্মস্থলে। রাস্তায় রেড সিগন্যাল পরে গাড়িতে বসে বসেই এসব আকাশ কুসুম ভাবছে তো নয়। ওর পাশের সিটে বসেই এদিক ওদিক মাথা ঘুরিয়ে লুকিং গ্লাসে নিজের লিপস্টিক ঠিক করছে ইনায়া। তোনা একবার ওর দিকে আর চোখে চাইলো, অতঃপর সামনে তাকিয়ে বলল, সন্ধ্যার মধ্যে আমাদের নিউ ইয়র্ক পৌঁছাতে হবে, এদিকে সিগন্যালের অবস্থা দেখো। সব জ্যাম আজকেই বাধার ছিল, ড্যামিট। তোনয়ের কথায় ইনায়ার মাঝে খুব একটা ভাবান্তর দেখা গেল না, কারণ ও জানে মিস্টার তাইজিন তোনয়ের শর্ট টেম্পার। সন্ধ্যা নামার অনেকটা আগেই গন্তব্যে পৌঁছেছে ওরা, তাই গাড়ি থেকে বেরিয়ে ইনায়া ঠোঁট উল্টে বলল, এবার ফাংশন তো 7টার পরে, এখনো অনেকটা টাইম রয়েছে হাতে, চলো না তার আগে একটু কফি খেয়ে আসি, ঘোরাও হয়ে যাবে। নো চান্স, আমরা এখানে ঘুরতে আসিনি ইনায়া, উপরে ক্যাফে আছে, সেখান থেকে যত ইচ্ছে কফি খেয়ে নিও। কথাগুলো বলতে বলতেই এলিভেটরে প্রবেশ করে 56 তলার বাটনে প্রেস করলো তোনয়। কিন্তু দরজাটা লক হলো না, কেউ একজন দরজাটা টেনে ধরলো দ্রুত হাতে, এরপর একে একে 3জন মানুষ প্রবেশ করলো এলিভেটরে। তোনয় গায়ে মাখালো না তাদের উপস্থিতি। একমনে ফোন দেখতে লাগলো। খানিক বাদে ফোনের স্ক্রিন থেকে চোখ সরে গেলে তোনয় দেখল লিফট সহযাত্রীরাও 56 তলার বাটনেই প্রেস করেছে। এবার তোনয় মাথাটা তুলে সামনে দাঁড়ানো মানুষগুলোর দিকে এক ঝলক পরখ করলো। আর যা দেখলো তাতে ওর দুনিয়া দুলে উঠল। নিজেকে ভুল প্রমাণ করতে চোখে বার কয়েক পল ফেলে আবারও চাইলো তোনয়, না ও ঠিকই দেখছে। আর যাই হোক, এই মানুষটাকে চিনতে ওর ভুল হতে পারে না, কখনোই না। এই যে ওর একমাত্র ভালোবাসার মানুষটা ওরই সামনে দাঁড়িয়ে আছে, যে ওকে ভালোবাসতে শিখিয়েছিল, জীবনে প্রথম যার জন্য ওর হৃদয়ে ক্ষত হয়েছিল, সেই মুহূর্তে ওরই সামনে দাঁড়িয়ে নিজের ছেলে আর হাজবেন্ডের সাথে খুনসুটি করছে। কি নিষ্ঠুর পৃথিবীটা, উপহাস করে মনে মনে তির্যক হাসল নয়। তবে কষ্ট পেল না, বরং ওর জিদ হলো, জিদের তোপে তরতর করে কেঁপে উঠল ক্রোধান্বিত ওষ্ঠাধর, দাঁতে দাঁত চেপে নিজেকে সংযত করে মনে মনে বলল, এটা তো কথা ছিল না মারিসা, তুমিই তো বলেছিলে আমি যেমনই হই না কেন তুমি আমাকে সারা জীবন ভালোবাসবে, আমি ছাড়া অন্য কেউ তোমাকে স্পর্শ করতে পারবে না, তাহলে এটা কি করলে? মাত্র কয়েক বছরের ব্যবধানে আমাকে ভুলে গেলে, নিজের প্রথম প্রেমকে এভাবে মাটি চাপা দিয়ে দিলে। তোনয়ের ভাবনার ছেদ ঘটে এলিভেটরের টুংটাং আওয়াজে, ওরা পৌঁছে গিয়েছে। ভদ্রতাবশত ওদের আগেই মারিসা বেরিয়ে যায় লিফট থেকে। ওরা বেরিয়ে যেতেই ইনায়া তোনয়ের হাত টেনে ধরে, তোনয় পেছনে ঘুরে প্রশ্নসূচক চাউনি নিক্ষেপ করলে ইনায়া বেশ উদ্বিগ্ন গলায় শুধালো, কি হয়েছে তোনয়? একটু আগেই তো ঠিক ছিলে, হঠাৎ রেগে গেলে কেন? তোনয়ের রাগে এবার ভারী পড়ল, মনে মনে বলল, আশ্চর্য, এই মেয়েটা আমাকে এতটা ভালো কিভাবে বুঝতে পারে। আপসোস, যার বোঝার কথা সে বুঝল না। ওয়েট আ সেকেন্ড, আমি কি মারিসাকে বুঝেছি কখনো? আবার কি ভাবতে বসলে? ইনায়ার ডাকে হুঁশ ফেরে তোনয়ের, এরপর ও নিজেও তাড়াহুড়ো পায়ে সামনে এগোয়। নিউ ইয়র্কে টাউন সেন্টারের একটা মস্ত বড় ক্লাবে আজ অ্যাওয়ার্ড ফাংশন হচ্ছে, সেখানে বড় বড় বিজনেসম্যানদের মেলা বসেছে বলা চলে। এদের মধ্যে তোনয় ও একজন, অল্প বয়সে নিজেকে সে ভালোই প্রতিষ্ঠিত করেছে, তাই তো মোস্ট স্ট্যাবলিশড ইয়ং বিজনেসম্যান অ্যাওয়ার্ডটা আজ তার হাতেই উঠে এসেছে। অ্যাওয়ার্ড ফাংশন শেষে যে যার মতো পার্টি এনজয় করছে, তোনয় নিজেও ইনাকে নিয়ে একটা টেবিলে বসেছে, তবে ওর বেহায়া চোখ জোড়া বারবার ওর মারিসাকে কে দেখতে ব্যস্ত। 1 মিনিট, ওর মারিসা? না না, সে তো এখন আর ওর নেই, কি করেই বা থাকবে।
ওদের সামনের টেবিলে বসেই তো কি সুন্দর নিজের বাচ্চাকে খাওয়াচ্ছে সে। তনয় বরাবরই বেপরোয়া স্বভাবের, ও এসব মোটেই নিতে পারছিল না, বিরক্তি আর অযাচিত উত্তেজনায় হাঁসফাঁস করছিল কেবল। তখনই পাশ থেকে ইনায়া ডেকে বলল, তনয় অর্ডার করো কিছু, ওয়েটার দাঁড়িয়ে আছে তো, তুমি করো আমি আসছি। এই বলে উঠে দাঁড়িয়ে গটগটিয়ে কোথাও একটা চলে যায় তনয়। অদ্ভুত বিহেভিয়ার কি হয় এই লোকটার মাঝে মধ্যে। মারিসা খুব আদর করে ছোট্ট দাদানকে খাওয়াচ্ছে, দাদানের বাবাও নামিদামি বিজনেসম্যান, সেই সূত্রেই এখানে আসা ওদের। কিন্তু হঠাৎ করেই মারিসার অস্বস্তি হতে লাগলো, খুব মনে হচ্ছে কেউ একজন ওকে নিষ্প্রভ চোখে এক ধ্যানে তাকিয়ে দেখছে। কি অদ্ভুত অনুভূতি, এমনটা তো আগে কখনো হয়নি। না হয়েছিল একবার সেই ভার্সিটি লাইফে। সে সব পুরনো কথা ভুলে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে পুনরায় দাদানকে খাওয়াতে ব্যস্ত হয়ে পড়ল মারিসা। খানিক বাদে হঠাৎ করেই ওর ফোনের রিং বেজে উঠল। মারিসা রিসিভ করে কানে ধরতেই ফোনটা কেটে গেল। একটু পরে আবার টুং করে বার্তা এলো, যাতে লেখা, কাম টু দ্য মেইন ডোর, ম ওয়েটিং ফর ইউ। এহেন মেসেজে বিস্মিত হলো না মারিসা, কারণ ও একজন ফ্যাশন ডিজাইনার, সেই সূত্রে অনেক বিজনেসম্যানরাই ওর সাথে কোল্যাব করে। তাই কিছু না ভেবেই মেইন ডোরে গিয়ে বার্তা পাঠানো লোকটাকে খুঁজতে লাগলো মারিসা। কি অদ্ভুত, কেউ তো নেই এখানে। মারিসার ভাবনার মাঝেই ওর হাতে হ্যাচকা টান পড়ল, এবং ও কিছু বুঝে ওঠার আগেই লোকটা ওকে করিডোরের এক সাইডে টেনে নিয়ে এলো। চারিদিকে ঝকঝকে আলো, তাই লোকটাকে চিনতে খুব একটা বেগ পেতে হলো না মারিসার। কিন্তু কেন যেন ওর মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না এই মুহূর্তে। এতগুলো বছর পর কি করে সেই মানুষটা ওর সামনে, তাও এই বিদেশের মাটিতে। মারিসার ভাবনার ছেদ ঘটিয়ে লোকটা হুট করেই ওর দু বাহু শক্ত করে চেপে ধরল, যেন হাজার বছরের অধিকার বোধ। মারিসা কিছু বলছে না ঠিকই, তবে চোখের সামনে তনয়কে দেখে ও নিজেকে সামলাতেও পারছে না। গ্রীষ্মের কাঠফাটা রোদের ইতি টেনে হৃদয়ের ভেতরের কালবৈশাখী ঝড়ের পূর্বাভাসটা খুব ভালো করেই টের পাচ্ছে ও। মানুষটা পরিবর্তন হয়েছে, চেহারায় গাম্ভীর্য এসেছে, কিন্তু সেই নেশা ধরানো চোখ এখনো রয়ে গিয়েছে, যা ওকে পাগল করে দিত। না চাইতেও এই বেপরোয়া লোকটার প্রেমে পড়তে বাধ্য করত। তনয়ের হাতের বাঁধন আরো দৃঢ় হলো এবার। বাচ্চাটা কার মারিসা? এতদিন পর তনয়ের মুখে এমন একটা প্রশ্নে বেশ অপ্রস্তুত হয়ে মারিসা বলে উঠল, মানে মানে বাচ্চার মাকে। তনয় ভাইয়া, তুমি কি এই উইয়ার্ড প্রশ্নটা করার জন্যই আমাকে এখানে ডেকেছো? তনয় জবাব দিল না। যদি এটাই হয় তাহলে আমি আসছি। তনয় এবার উদ্ভ্রান্তের ন্যায় ছটফট করে উঠল। প্লিজ মারিসা, একটা বার বলো বাচ্চাটাকে। প্লিজ ছাড়ো আমাকে, সিন ক্রিয়েট করো না ভাইয়া। বলেছি তো বাচ্চাটার মাকে বলো, তাহলেই ছেড়ে দেব। ওকে ফাইন, বাচ্চাটা আমার বসের। খুশি? তনয় যেন হাফ ছেড়ে বাঁচল এবার, একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে মারিসারের বাহু ছেড়ে দিল তৎক্ষণাৎ। ছাড়া পেয়ে মারিসা চলে যাওয়ার জন্য দু কদম পা বাড়ালে তনয় ওকে আবার টেনে ধরে। আবার কি? তনয় একটানে ওকে নিজের কাছে এনে ঠোঁট কামড়ে কপট হেসে বলল, I wanna taste to your lips, it's been so long time, I can't take it anymore, please be patient. What? মারিসা বুঝে ওঠার আগেই ওর ঠোঁটে ঠোঁট ডুবায় তনয়। সঙ্গে সঙ্গে হাসি ফুটে ওঠে তনয়ের বাদামি ঠোঁটের আগায়, যেন বহু বছরের তৃষ্ণার্ত তনয় এই ঠোঁটের স্বাদ যে ও কতবার নিয়েছে তার ইয়ত্তা নেই। বিজনেস আইকন তাইজিন তনয় অ্যাওয়ার্ড ফাংশনে এসে একজন অপরিচিতাকে আষ্টে পৃষ্ঠে ধরে চুমু খাচ্ছেন। বেশ বর্ষর হেডলাইন হবে, তাই এই সুযোগ হাতছাড়া করতে পারল না জার্নালিস্টরা। কেউই ফটাফট ছবি তোলা শুরু করে দিল এদিক সেদিকে থেকে। ক্যামেরার আলোয় নড়েচড়ে উঠল মারিসা। তনয় বিরক্ত ঘাড় ঘুরিয়ে সামনে তাকিয়ে দেখল এই কাহিনী। মারিসার বেশ অস্বস্তি লাগছে। ব্যাপারটা বুঝতে পেরে তনয় সাংবাদিকদের থামতে বলল, হেই হেই স্টপ, she is none other than she is my girl. হেই।
ইটস গোনা বি আ বিগ হেডলাইন, সো উই ক্যান্ট টক। এই বলে সাংবাদিকরা আরো হুমড়ি খেয়ে পড়ল ওদের উপর। কে শোনে কার কথা? সাংবাদিকদের না করা সত্ত্বেও তারা ছবি তুলে যাচ্ছে তো যাচ্ছেই, যা দেখে তোনয়ের মাথায় এবার রক্ত উঠে গেল। নিজেকে শান্ত রাখতে চেয়েও পারল না সে। আগের রগচা স্বভাবটা মাথা চাড়া দিয়ে উঠল মুহূর্তেই। আই সেই ফাকিং স্টপ। কথাটা বলেই চোখ খিচে পাঞ্চ বসিয়ে দিল একজনের নাক বরাবর। এরপর চোখ মুখ খিচে ইচ্ছেমতো লোকটাকে কেলাতে আরম্ভ করল তোনয়। এতক্ষণে হুড়োহুড়ি লেগে গিয়েছে, সিকিউরিটি চলে এসেছে, তাও তোনয়কে থামানো যাচ্ছে না মোটে। লোকটার নাক মুখ থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে, কিন্তু তাও তোনয় ওকে মেট্রেই যাচ্ছে। এবার মারিসা এগিয়ে এসে তোনয়কে পেছনে থেকে ঝাপটে ধরল, বলল, তোনয় প্লিজ থামো, ফর গড সেক। ব্যাস শান্ত হয়ে গেল তোনয়। এই ঘটনায় সবাই বেশ অবাক। পরিস্থিতি কিছুটা অনুকূলে এলে মারিসা এবার সামনে এসে সপাটে এক চড় বসিয়ে দিল তোনয়ের গালে। এবারের ঘটনায় অবাকের সীমানা ছাড়িয়ে গেল, সবাই যেন আকাশ থেকে পড়ল। আমি জানতাম তুমি শুধরাবে না, কোনোদিনও না, কারণ গুন্ডামি তো তোমার রক্তে মিশে গিয়েছে। আর কোনো গুন্ডাকে আমি ভালোবাসি না, না কোনো দিন বাসতাম। এই বলে সবাইকে রেখেই হনহন করে পার্টি থেকে বেরিয়ে যায় মারিসা। তোনয় শুধু চোখ বন্ধ করে ভাবে। আবারও সবকিছুর পুনরাবৃত্তি হলো, আবারও এতগুলো বছর পরে মারিসা ভুল বুঝলো আমায়। হা ডেস্টিনি। মনে মনে কথাগুলো ভেবেই তাচ্ছিল্যের হাসি হাসত নয়। ততক্ষণে ইনায়া এগিয়ে এসে তোনয়কে ধরে সাইডে নিয়ে এলো। তোনয়ের এমন এলোমেলো অবস্থা দেখে ইনায়া ঝাঁজ নিয়ে বলল, কি করছিলে এসব? নিজের এত বছরের গড়া রেপুটেশন এভাবে ধুলোয় মিশিয়ে দিলে। কালকে তোমায় নিয়ে কত ধরনের হেডলাইন বের হবে তার 1%ও ধারণা আছে তোমার? লাইফের হারিয়ে যাওয়া সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটাকে আবারও এভাবে হুট করে হাতের কাছে পেয়ে নিজেকে সামলাই কি করে বলো? কি বলছো এসব? তোনা একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে চোখ বুজল। চোখের সামনে আজও সব স্মৃতিগুলো জীবন্ত, মারিসার খিলখিল হাসি, ভীত সন্তস্ত্র চোখ, মিষ্টি ঠোঁট। তোনয়ের কথায় ইনায়া বোধ হয় কিছু ঠাউর করতে পেরেছে, তাইও এবার নরম কণ্ঠে শুধালো, এটাই কি মারিসা? তোনয় শুধু হ্যাঁ সূচক মাথা নাড়ালো। এরপর আর কেউ কোনো কথা বাড়ালো না। ইনায়া তোনয়কে ধরে গাড়িতে নিয়ে বসালো, অতঃপর নিজেও গিয়ে ড্রাইভিং সিটে বসতে বসতে বলল, আমরা ক্যালিফোর্নিয়া ফিরে যাচ্ছি না, এখানেই একটা হোটেল বুক করেছি, আজ রাতটা সেখানেই কাটাতে হবে। জবাবে তোনয় হ্যাঁ না কিছুই বলল না। এই মুহূর্তে ওর মাথায় ঘুরপাক খাচ্ছে শুধুই মারিসা, যার অবর্তমানে ও জীবন্ত লাশ হয়ে বেঁচে আছে। সেই মারিসা যে বছর 5 আগেও এসেছিল, দমকা হাওয়ার মতো। মারিসার দমকা হাওয়া তোনয়ের মতো প্লে বয়কেও দমাতে পারেনি। ভাসিয়ে নিয়ে গেছিল ভালোবাসার এক অতল গহ্বরে। সেবার স্নাতক পাশ করে সবে সবে ভার্সিটির সিনিয়রে নাম লিখিয়েছিল তোনয়, বড়লোক বাপের বাউন্ডুলে ছেলে সে। তাই ভার্সিটিতেও তার ভাবসাব একটু বেশি। অযথা মারামারি, রাজনীতি, পার্টিসার্টি এসব করেই দিন পার হতো তোনয়ের। ওর ফ্লার্টিং স্কিল ছিল ঠিক পাক্কা প্লে বয় রোমিও টাইপ। তাই মৌমাছির মতোই ঝাঁকেও ঝাঁকেও সুন্দরী মেয়েদের সঙ্গ পেত তোনয়। সেদিনও ক্যাম্পাসের এক কোণে বাইকে বসে ফোনে কার সাথে যেন ফ্লার্টিং করছিল তোনয়, তখনই সেখানে আগমন ঘটে সুহানার। সুহানা ওকে এক ধাক্কায় বাইক থেকে সরিয়ে বলল, এই সর তো বসতে দেখ, সারাদিন এত কথা কই পাস, মুখ ব্যথা করে না তোর? তোর সমস্যা কি? তোর মন তাইলো তুইও ফারাজের সাথে কর, আই মিন প্রেম। চুপ কর, ওর সাথে তো আমি ব্রেকআপ করব, অলস বিলাই একটা সব সময় লেট। বুঝলাম। কি বুঝলি? তুই যদি ফারাজকে বিয়ে করিস তাহলে ওর কপালে দুঃখ আছে, বেচারার শান্তির ঘুমকে ডিভোর্স দিতে হবে। সুহানা আরো কিছু বলতে যাবে তার আগেই তোনয়ের ফোনে কল আসে। ওপাশের কথা শোনা না গেলেও এপাশ থেকে তোনয় কঠিন গলায় বলে ওঠে,
আবারও রেগিং। আসছি আমি, তুই কয়েকটা হকি স্টিক রেডি কর। আবার মারামারি করবি? এছাড়া উপায় কি? নাফিজরা আবারও জুনিয়রদের রেগিং করছে। এই বলে দ্রুত প্রস্থান করে তোনয়। সুহানা সেখানে দাঁড়িয়ে একে একে ফারাজ আর আরিয়ানকে কল লাগায়। নাম মারিসা, ফার্স্ট ইয়ার, অগাধ সুন্দরী, বনাদি পরিবারের সন্তান। বাবা বলেছে পরীক্ষায় ফেল করলে সোজা রিক্সাওয়ালার বউ, তাই পড়াশোনা তার একমাত্র মিশন এবং ভীষণ। এতক্ষণ নাফিজের লোকেরা একজনকে রেগিং করতে করতেই মারিসার বায়োডাটা নিয়ে আলাপ করছিল, কারণ এরপরই মারিসার পালা। মারিসা গেটের এক কোণে দাঁড়িয়ে ভয় কুঁকড়ে আছে, চোখে তার মোটা ফ্রেমের চশমা, দেখেই বোঝা যাচ্ছে মা বাবার লক্ষ্মী মেয়ে। মারিসা চুপচাপ দাঁড়িয়ে চোখ বুজে দোয়া দুরুদ পড়ায় ব্যস্ত। ঠিক তখনই ঠাস করে ওর পায়ের কাছে কিছু একটা ছিটকে পড়ল। মারিসা ভয়ে জড়সড় হয়ে চোখ খুলতেই দেখল নাফিজ ওর পায়ের কাছে গড়াগড়ি খাচ্ছে। ও তৎক্ষণাৎ মাথা তুলে সামনে তাকিয়ে দেখল ওর সামনে নাফিজের চেলাবালাগুলোও নিদারুণ ব্যথায় কাতরাচ্ছে। ঠিক তাদের সামনেই উল্টো হয়ে দাঁড়িয়ে কেউ বলছে, কিরে, আরো শখ আছে রেগিং করার? নাকি আর কয়েকটা দেব? লম্বা চওড়া ছেলেটার গমগমে আওয়াজ পড়নে ব্ল্যাক টি শার্ট আর ব্ল্যাক ক্যাপ। পেছনের চুলগুলো খানিকটা লম্বা, বেশ ড্যাশিং লাগছে তাকে, বোঝাই যাচ্ছে সিনিয়র। মারিসারের মুখে এবার মৃদু হাসি ফুটে উঠল। যাক, ভার্সিটিতে কেউ তো আছে, তাহলে ভালো। মারিসা তোনয়কে ধন্যবাদ জানানোর জন্য এগিয়ে ওর সামনে দাঁড়িয়ে বলল, থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া? তোনয় সুন্দরীদের ভাইয়া টায়া না, অনলি সায়া। ভুরুকুচকে কথাটা বলেই মাথা তুলে মারিসার দিকে চাইল তোনয়। মারিসাও ওর দিকেই চেয়ে আছে। তোনয় কিছুই বলছে না আর, শুধু হা হয়ে চোখ বড় বড় করে ডাবাডাবিয়ে দেখছে মারিসাকে। ততক্ষণে সুহানা আর ফারাজও ওদের কাছে চলে আসে। ফারাজ তোনয়ের পিঠে চাপড় দিয়ে বলে, কিরে, আজ একটু লেট করে আসলাম আর এর মধ্যেই মা রামারি শুরু করে দিলি। তোকে নিয়ে কই যাই বলতো? ফারাজের কথায় খুব একটা ভাবান্তর হলো না তোনয়ের। ও এখনো একই ধ্যানে মারিসাকে কে দেখছে, যেন কোনো জাদুঘরের দুর্লভ বস্তু। এবার মারিসারও অস্বস্তি হলো কিঞ্চিত। ও হাত দিয়ে নিজের জামা কাপড় ঠিক করলো তৎক্ষণাৎ। মারিসা নড়েচড়ে উঠলে তোনয়েরও ধ্যান ভাঙে। ও এগিয়ে গিয়ে বিনা অনুমতিতে মারিসার চোখ থেকে চশমাটা খুলে ফেলে বলল, কোন ইয়ার? ফার্স্ট ইয়ার। পিচ্ছি বার চলবে? কি? নাথিং, ক্লাসে যাও। আমার গ্লাসটা? এটা আজ থেকে আর পড়ার দরকার নেই, নাও গো। বলেছি না ক্লাসে যাও। তোনয়ের রাগি রাগি দৃষ্টি দেখে সেদিনের মতো চশমা ছাড়াই মাথা নিচু করে ক্লাসে চলে গেল মারিসা। এদিকে ফারাজ আর সুহানা তো তোনয়ের কাণ্ডে বেশ অবাক। সুহানা চোখ ছোট ছোট করে সন্দিহান হয়ে বলল, ব্যাপারটা কি তোনয়? তুই তো কোনো মেয়ের সাথে ওগো হ্যাগো ছাড়া কথাই বলিস না, সেখানে এই মেয়েটাকে ধমকে ক্লাসে পাঠিয়ে দিলি। এত নির্দয় তুই? জবাবে ঠোঁট কামড়ে তোনয় বলল, বলেছিলাম না কোনো একদিন মন মাঝি তীরে ভিড়বে, বোধ হয় সে সময় হয়ে গিয়েছে। ওরা দুজন ভুরুকুচকে একই স্বরে বলল, মানে? আই থিঙ্ক সি ইজ মাই লাভ অ্যাট ফার্স্ট সাইট, আর এই মেয়েটাকেই আমি বিয়ে করব, ডিসিশন ফাইনাল। ওর কথায় ফারাজ আর সুহানা হো হো করে হেসে দিল। কি ব্যাপার, হাসছিস কেন তোরা? আমি যোগ বলেছি। লাইক সিরিয়াসলি তুই আর বিয়ে? মেয়েদের সাথে কথা না বললে তোর মন ভরবে? মন ভরানোর জন্যই আমার ওকে চাই। তোনয় বেশ সিরিয়াস। ব্যাপারটা বুঝতে পেরে সুহানা বলল, সেটা সম্ভব নয় তোনয়, মেয়েটা আরিয়ানের কাজিন। ব্যাপার না, শালা বাবুকে ম্যানেজ করে ফেলবো। তুই শুধু ওর বায়োডাটাটা আমাকে জোগাড় করে দে। ব্যাস, এটুকু বলেই ভাবলেশহীন হয়ে চলে যায় তোনয়। এভাবেই সময় পেরোয়। গুনে গুনে মারিসার ভার্সিটি লাইফের অনেকগুলো দিন পেরিয়ে যায়।
নতুন করে সদস্য যোগ হয় মারিসার বন্ধু তালিকায়, তাদের সাথেই খাওয়া দাওয়া আড্ডা সব হয় ওর। আনন্দে উচ্ছ্বাসের সময় পেরোলে দোরগোড়ায় এসে দাঁড়ায় ভার্সিটির প্রথম ইনকোর্স পরীক্ষা। সেবার এতদিনের মাতামাতির ইতি টেনে মারিসা পড়ায় মন দিয়েছে খুব। তখনই নতুন করে আবারও দেখা মেলে তনয়ের। এতদিন তনয় কোথায় ছিল সেটা জানে না মারিসা, তবে আজকাল ওর আশেপাশেই দেখা যায় তনয়কে। কখনো কখনো ওর দিকেই রাগি রাগি হয়ে তাকিয়ে থাকে সে। মারিসার ইচ্ছে হয় ব্যাটাকে গিয়ে কান ধরে জিজ্ঞেস করতে, কিরে এভাবে রাগ করে তাকিয়ে থাকিস কেন? কিন্তু বিধিবাম মারিসা ভীষণ ভয় পায় তনয়কে, তাই জিজ্ঞেস করা তো দূরে থাক, সামনে যাওয়ার সাহসটা ওর নেই। পাছে না আবার চশমাটা খুলে রেখে দেয়। এভাবেই দিনগুলো যেতে থাকে। সেদিন ছিল ভার্সিটির ভিপি নির্বাচন, সবার জানা ছিল তনয় এবার ভিপি হবে, হলো তাই। তনয় ভিপি হওয়াতে মারিসাও মনে মনে খুশি হলো। সেদিন হলো থেকে বেরিয়ে সোজা মারিসার সামনে গিয়ে দাঁড়ায় তনয়। মারিসা একাই বসেছিল ভার্সিটির পেছনের লেকের পারে, হঠাৎ করে সেখানে তনয়ের আগমনে চমকে গেল মারিসা, থতমত হয়ে বলে, ভাভাইয়া, তোমার তো দেখছি খালি চোখের সমস্যা না, তোতলানোর সমস্যাও রয়েছে। না মানে, সবাই আপনার জন্য ভার্সিটি গেটে ওয়েট করছে, আর আপনি এখানে একা একা। এদিকে এসো। এই বলেই মারিসার হাতটা শক্ত করে ধরল তনয়, সঙ্গে সঙ্গে ওর শরীর জুড়ে খেলে গেল আচানক তড়িৎ ক্রিয়ের লাভ। বুঝি এমনই হয়, তার হাত ধরাতেও বুঝি এত সুখ আগে জানা ছিল না তনয়ের। তনয় মারিসাকে ক্যাম্পাস থেকে একটু দূরে নিয়ে এলো, তারপর আজকেও সেদিনের মতো চশমাটা খুলে দিয়ে ওকে এক পলক পরক করে বলল, আজ থেকে কেউ যদি জিজ্ঞেস করে বয়ফ্রেন্ড আছে, তাহলে সোজা আমাকে দেখিয়ে দিবে, যদি জিজ্ঞেস করে তোমার বয়ফ্রেন্ডের নাম, তাহলে বলবে তাইজিন তনয়। তনয় কে ভাইয়া? আমার নাম তনয়। মারিসা চুপচাপ রইল, হ্যাঁ না কিছুই বলল না। আমি তোমাকে বাঁধতে চাই না মারিসা, বরং তোমাতে বাধা পড়তে চাই। আহ, তনয় আরো কিছু বলবে, তার আগেই ওকে একজন ডেকে নিয়ে গেল। এবার পেছনে থেকে মারিসাও খানিকটা গলা উঁচিয়ে ডেকে উঠল তনয়কে। মারিসার আওয়াজ পেয়ে তনয় ঘাড় ঘোরালে। মারিসা বলে, কনগ্রাচুলেশন পিপি সাহেব। জবাবে তনয় পেছনে ঘুরে আস্তে করে চোখ মারে মারিসাকে। সেদিনের পর থেকে এভাবেই চলছিল। মারিসাকে কেউ প্রপোজ করতে এলে কিংবা সিঙ্গেল কিনা জিজ্ঞেস করলে ও সোজা তনয়কে দেখিয়ে দিত, অথবা সোজা সাপটায় জবাব দিত, তনয় ভাইয়া। অনেকে তো মজা করে বলতো, মারিসা দিবা স্বপ্ন দেখা বন্ধ কর। কারণ এতদিনে তনয় একটা বারও মারিসার সাথে কথা বলেনি, হয়তো দু একবার চোখাচোখি হলে মৃদু হেসেছে দুজনেই। সেদিন ছিল মেঘলা আকাশ, চারিদিকে বর্ষার ঘনঘটা। তারই মাঝে ভার্সিটিতে মারিসার আড্ডা মহলে তনয়কে নিয়েই কথা হচ্ছিল। মারিসা নাকি কল্পনায় তনয়কে বয়ফ্রেন্ড ভাবা শুরু করে দিয়েছে, সেই নিয়েই হাসাহাসি তখন থেকে। মারিসা ওদের কথায় পাত্তা না দিয়ে একমনে আকাশ দেখছে শুধু। কেমন ঘুটঘুটে হয়ে আছে চারিপাশ। তখনই তনয়ের ফ্রেন্ড ফারাজের ডাক পড়ে পেছনে থেকে, মারিসা ভাবি। মারিসা সহ বাকি সবাই ভুরু কুঁচকে পেছনে চাইল তৎক্ষণাৎ। কিরে মারিসা, তোর বিয়ে হয়েছে? আগে বলিস নে তো। বিপরীতে মারিসা কিছু জবাব দেওয়ার আগেই ফারাজ বলল, তোমাকে তনয় ডাকছে। তনয় ভাইয়া। এই সময়? হ্যাঁ এসো। এই বলে এক প্রকার তাড়াহুড়ো করে মারিসাকে নিয়ে যায় ফারাজ। ওদিকে মারিসার বন্ধুদের চক্ষু কপালে, তার মানে মারিসা কল্পনায় নয়, বাস্তবেই পিপি তাইজিন তনয়ের গার্লফ্রেন্ড। ওএমজি। মারিসা ফারাজের সাথে গিয়ে দেখলো ভার্সিটি গেটে দুইটা বাইক, একটাতে তনয় বসে আছে, ওর পরনে ব্ল্যাক লেদার জ্যাকেট আর হেলমেট। অন্যটাতে সুহানা বসে আছে। মারিসা এগিয়ে আসতেই তনয় হেলমেট এগিয়ে দিয়ে বলল, উঠে পড়ো। মারিসা এবারও হ্যাঁ না কিছু না বলেই বাইকে চেপে বসলো। অন্যটাতে ফারাজ আর সুহানা।
এরপর চোখের পলকেই ভার্সিটি গেট থেকে সাই সাই করে হাওয়ার গতিতে চলে গেল বাইক দুটো। মারিসা তনয়ের কোমরটা ধরতে চেয়েও পারছে না, কেমন যেন অস্বস্তি হচ্ছে। ব্যাপারটা বুঝতে পেরে তনয় নিজেই ওর হাত দুটো নিজের কোমরে রাখলো। মারিসা এবার মুচকি হেসে আরো শক্ত করে জড়িয়ে ধরল তনয়কে। দুজনার মধ্যে তখন এক বিন্দুও ফাঁকা জায়গা নেই। দুজনার আত্মা তখন মিলেমিশে একাকার। মারিসা দম আটকে মরে যাব তো আমি। কেন? খুব জোরে ধরেছি বুঝি? তুমি আসতে ছুলেও আমার দম আটকে আসে, তুমি আমার চোখে তাকালেও আমি সহ্য করতে পারি না, কেন বলো তো? মারিসা ভুরু কুঁচকে ঠোঁট উল্টে বলল, আমি কি জানি। হার্টের ডাক্তার দেখান। আমি বলবো কেন? কেন? বিকজ আই লাভ ইউ। কি শুনতে পাইনি? তোনা এবার জোরে বলল, আই লাভ ইউ মারিসা। বাতাসে তোরে কিছুই শুনতে পারছে না মারিসা, তাই ও নিজের কানটা তোনয়ের মুখের কাছে এগিয়ে নিয়ে বলল, এবার বলুন। তোনয় এক পলক মারিসার মুখের দিকে তাকালো, তারপর হঠাৎ করেই পেছনে ঘুরে ও ঠোঁট আঁকড়ে ধরল। ওদিক পেছনে থেকে ফারাজ আর সুহানা আটকে উঠল ওদের কাণ্ডে। সুহানা ভয় পেয়ে বলে উঠল, ওরা করছেটা কি? ওরা তো এখনই অ্যাক্সিডেন্ট করবে। সুহানার বলতে বাকি সঙ্গে সঙ্গে ওদের বাইকটা রাস্তার পাশে পড়ে গেল। সিলেটের শ্রীমঙ্গলে এসে সেদিনের মতো বাইক যাত্রা রীতি ঘটে ওদের। বিকাল গড়িয়ে রাত হয়। মারিসা ওর বাড়িতে কল দিয়ে বান্ধবীর বাসায় আজ রাতে থাকবে বলে জানিয়ে দিয়েছে অনেক আগেই। তারপর কটেজের খোলা বারান্দায় এসে প্রাণ ভরে শ্বাস নিয়ে চোখ বুজল মারিসা। ঠিক তখনই ওর মনে পড়ে যায় বিকেলে বাইক থেকে পড়ে তোনয় হাতে পায়ে অনেক ব্যথা পেয়েছে। তাই ও নিজের ব্যাগ থেকে ফার্স্ট এইডের ছোট্ট কিটটাকে নিয়ে তোনয়ের দরজায় গিয়ে কড়া নাড়ে। আসবো। তোনয় মৃদু হেসে সায় জানালো। মারিসা এগিয়ে গিয়ে বেড সাইড টেবিলে কিটটাকে রেখে হাত বাড়িয়ে বলল, পাটা দেখি। হঠাৎ পা দেখতে চাইছো যে? তোনয়ের কথায় একটা অসহায় নিঃশ্বাস ছেড়ে নিজেই ওর পাটাকে কাছে টেনে ড্রেসিং করতে লাগলো মারিসা। এই ঘটনায় প্রথমে তোনয় একটু ভড়কে গেলেও পরক্ষণে শান্ত হয়ে মারিসার পানে চেয়ে বসে থাকে অপলক। মারিসা এক এক করে ওর সবগুলো ক্ষততে মলম লাগিয়ে বুকের কাছে এলো। বুকের বা পাশে বেশ অনেকটা কেটে গিয়েছে তোনয়ের। সেখানে অ্যান্টিসেপটিক লাগাতেই ব্যথায় কেঁপে উঠল তোনয়। মারিসা ব্যাপারটা বুঝতে পেরে নিজের মুখ দিয়ে ফু দিতে দিতে আলতো হাতে মলম লাগালো সেখানে। মারিসার এতটা কাছে আসা, ওর গরম নিঃশ্বাস তোনয়ের সহ্য হলো না। ও নিজেকে সামলাতে না পেরে মারিসারের কোমর আঁকড়ে ধরল আকস্মাৎ। মারিসা এবার চমকে উঠে বলল, কি করছেন তোনয় ভাইয়া? আই ওয়ান্না কিস ইউ এগেইন জান। কথাটা বলে আর দেরি করলো না তোনয়। প্রেয়সীর ঠোঁটের স্বাদ নিতে ব্যস্ত হয়ে পড়ল তৎক্ষণাৎ। খানিকটা সময় পেরোলো, তোনয়ের ছোঁয়াগুলো আরো গভীর হতে লাগলো। ঠিক তখনই কাবা গলায় মারিসা বলল, তোনয় প্লিজ থামো আর না। কিন্তু তোনয়ের যেন এই মুহূর্তে হুঁশ খেয়াল কোনোটাই নেই। ও মারিসাকে কে নিয়ে হারিয়ে যেতে চায় ভালোবাসার অতল গহ্বরে। ঠিক যতটা কাছাকাছি গেলে দুজনার মাঝে কোনো পর্দা থাকবে না, সবকিছু দুমড়ে মুচড়ে একাকার হয়ে যাবে, ঠিক ততটা কাছে চাই ওর মারিসাকে। কিন্তু মারিসা এসবে আশকারা না দিয়ে অনেকটা জোর করেই দূরে সরিয়ে দিল তোনাকে। ওর ছোট্ট শরীরটা থরথরিয়ে কাঁপছে এখনো। চোখ তুলে তাকানোর সাহস হচ্ছে না তোনয়ের দিকে। তোনয়ের মতিভ্রম কেটে গিয়ে হুঁশ ফিরে আসতেই ও মারিসাকে কে কাছে টেনে কপালে কপাল ঠেকিয়ে নরম কণ্ঠে বলল, থ্যাংক ইউ জান, আমাকে আটকানোর জন্য। না হয় অনেক বড় ভুল করে ফেলতাম, যেই ভুলের জন্য আমাকে সারা জীবন পস্তাতে হতো। তারপর সবকিছু নীরব। খানিক বাদে তোনয় তাড়াহুড়ো পায়ে রুমে ছেড়ে বেরিয়ে যেতে যেতে মারিসার উদ্দেশ্যে বলে, আর কখনো আমার নাম ধরে ডেকো না। তুমি আমায় নাম ধরে ডাকলে আমার মাতাল মাতাল লাগে, নিজেকে সামলানো খুব কষ্ট হয়ে যায়। আজ রাতটা এখানেই ঘুমিয়ে পড়ো। আর আপনি? আজ আর ঘুম আসবে না। এই বলে রুম ত্যাগ করে তোনয়।
ভার্সিটিতে ঢুকতেই নাফিজের দেখা মিলল। আজ তনয়ের দিকে তাকিয়েই তাচ্ছিল্যের হাসি দিল নাফিজ। তনয় ব্যাপারটা ইগনোর করতে চাইলেও পারল না, কারণ তার আগেই টিপ্পনি কেটে বলে ওঠে, কি কেমন ফুর্তি করলে? তনয় চোয়াল শক্ত করে বলল, আমার হকিস্টিকের পিটানি না খেতে চাইলে কি বলতে চাইছিস সোজা ভাবে বল। বাঁকা ভাবে বলার তো কিছু নেই, তুমি মেয়ে নিয়ে ফুর্তি করতে গিয়েছিলে সিলেটে, সেটা আমরা সবাই জানি। এই বলে ওরা সবাই খাক খাক করে হেসে ওঠে। তারপর হাসি থামিয়ে আবারও বলে, ভার্সিটির সবাই জানলে কি হবে বুঝতে পারছো? তাদের সবার প্রিয় ভিপি তনয় নাকি মেয়ে নিয়ে ফুর্তি করে বেড়াচ্ছে, তাও আবার এই ভার্সিটিরই মেয়ে। তনয় আর নিজেকে সামলাতে পারল না, হকি স্টিক দিয়ে কেলিয়ে সব কটাকে আধমরা করেই ছাড়লো। শেষমেশ নাফিজকে মারতে মারতে গর্জন করে বলল, কান খুলে শুনে রাখ, তনয়ের ক্যারেক্টার এতটাও লেইম নয় যে যে কেউ চাইলেই তনয়ের ছোঁয়া পাবে। আর তুই যে মেয়েটার কথা বলছিস না, সি ইজ মাই গার্ল, অভিপি তনয়ের কলিজা। ওকে নিয়ে ফার্দার কথা বলার আগে আজকের মাটা মনে রাখবি। সেদিনের পর থেকে নাফিজকে আর তনয় কিংবা মারিসার আশেপাশে দেখা যায়নি আর। ও অন্তত 10 ফুট দূরত্ব বজায় রাখে ওদের থেকে। কিন্তু এই ব্যাপারটায় মারিসা বেশ বিরক্ত আজকাল। ও মোটেই তনয়ের সাথে কথা বলছে না, দেখা করছে না, হুটহাট ইগনোর করে চলে যাচ্ছে। সেদিন ক্লাস শেষ করে বাইরে বের হতেই করিডোর থেকে একটানে একটা ফাঁকা ক্লাসে এনে ওকে দাঁড় করালো তনয়। মারিসা অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে আছে। তনয় ওর দিয়ে মুখ এগিয়ে শুধালো, কি ব্যাপার, রাগ করেছো? কই না তো। রাগ তো করেছো, সেটা ভালোভাবেই টের পাচ্ছি, কেন করেছো সেটা বলো। বলবো না। কি হয়েছে মারিসা? কে কি বলেছে তোমায়? একবার নামটা আমাকে বলো, মেয়েতে হাত পা ভেঙে পুঁতে রেখে দিয়ে আসবো। মারিসা একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, এটাই তোমার সমস্যা তো নয় ভাইয়া। এসব মারামারি কাটাকাটি ভায়োলেন্স আমার একদম পছন্দ নয়, আর আমার বয়ফ্রেন্ডই কিনা এসব গুন্ডামির লিডার। তনয় মৃদু হেসে বলল, ওর রাগটা আমার উপর। তাহলে তুমি বরং শাস্তি দাও আমাকে। সব সময় মারামারি শাস্তি এসব দিয়ে সমস্যার সমাধান হয় না তো নয় ভাইয়া। মাঝমধ্যে অনেককে ছাড় দিয়েও আমরা জিতে যাই, নিজের মনের কাছে, সমাজের কাছে। আচ্ছা ঠিক আছে, আমার জ্ঞানী বউ যা বলবে তাই হবে। এখন বুকে আসো তো, এই বলে মারিসাকে বুকে চেপে ধরল তনয়। মারিসা একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, আমরা মেয়েরা সব সময় খারাপ ছেলেদের প্রেমেই কেন করি বলতো? তোমার কত কত খারাপ অভ্যেস, তুমি মা রামারি করো, রাজনীতি করো, সিগারেট খাও, ড্রিঙ্কস করো, তাও আমি তোমায় ভালোবাসি তো নয় ভাইয়া, এক আকাশ সমান ভালোবাসি। সত্যি বলছো মারিসা পাখি? আমার ভেতরে তোমার অপছন্দ গুলোকে বেড়ে উঠতে দিও না, তাহলে এসবের জন্য কখনো আমাকে ছেড়েও যেও না। যাব না, কখনো যাব। সেদিন দুজনার কথার প্রতিশ্রুতিতে আরো খানিকটা ভালোবাসা বেড়েছিল দুজনার হৃদ মাঝারে, যার দরুন আবারও একজোড়া ঠোঁট মিলে মিশে একাকার হয়েছিল সবার আড়ালে। এভাবেই দিন যাচ্ছিল, তবে আরিয়ানের আড়ালে প্রেম নামক অবাধ্য মুক্ত পাখিরা খুব একটা উড়ে বেড়াতে পারল না ওদের। হঠাৎ করেই সেদিন আরিয়ান এসে তনয়কে শুধালো, যা শুনছি তা কি সত্যি তনয়? কোনোটার কথা বলছিস তুই? তুই আমার কাজিন মারিসারের সাথে প্রেম করছিস? শুধু প্রেম না, বিয়েও করব। ওর সাথে তুই আজই ব্রেকআপ করবি? আমি বলছি তোকে, তুই বললেও সেটা পসিবল না। মারিসা আমার। আরিয়ান এবার এগিয়ে তনয়ের কলার চেপে ধরল, কারণ তনয়ের থেকেও আরিয়ান মারামারিতে বেশি এক্সপার্ট, ওর সাথে আজ পর্যন্ত মারামারি করে কেউ পারেনি। কিন্তু আরিয়ানের আসল সত্তাটা প্রকাশ্য নয়, খুব কম মানুষই জানে ওর সম্বন্ধে। আরিয়ান কলার ছাড়, তুই আমার বেস্ট ফ্রেন্ড। শুধুমাত্র এই জন্যই তোকে ভালোভাবে বলেছি, মারিসাকে কে ভুলে যা, মারিসা আমার।
ওকে আমি ছোটবেলা থেকে পছন্দ করি। আর তোর মতো গুন্ডামি করা ছেলের সাথে ওর ফ্যামিলি কখনোই ওকে বিয়ে দিবে না। বাট মারিসা আমাকে ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে। আর কি যেন বলছিলি ওর ফ্যামিলি? দরকার হলে ওকে আমি তুলে এনে বিয়ে করব, তাও আমি ওকেই বিয়ে করব। আরিয়ান এবার বাঁকা হেসে বলল, তুই যদি মারিসাকে বিয়ে করিস তবুও আমি ওকে ছাড়বো না, দরকার হলে ওকে তুলে এনে অন নাইট স্ট্যান্ড করব। আরিয়ান কথাটা জিদের বসে বললেও তোনয় ব্যাপারটা সহজে নিতে পারল না। ইউ ফাকিং বাস্টার্ড! ও আচমকা রেগে গিয়ে দুম করে পাঞ্চ বসিয়ে দিল আরিয়ানের মুখ বরাবর। ব্যাস এরপর একের পর এক ঘুষি দিতে লাগলো একজন আরেকজনকে। ওদিকে মারিসা মাত্র ক্লাস শেষ করে ক্যান্টিনের দিকে যাচ্ছিল, তখনই সুহানা ডেকে ওঠে ওকে। সুহানা ডাকে মারিসা পেছনে ঘুরতেই সুহানা বিরক্ত কণ্ঠে বলল, কেমন মেয়ে তুমি? তুই ছেলেকে একসাথে নাচাও? সুহানার এহেন কথায় মারিসা যেন আকাশ থেকে পড়ল। ও বিভ্রান্ত গলায় বলল, কি বলছো আপু? কি বলছি? তুমি নিজ চোখেই গিয়ে দেখো, তোমার জন্য দুই বেস্ট ফ্রেন্ড একজন আরেকজনকে মেরে ফেলছে। তো নয় ভাইয়া আবার কারো সাথে মারামারি করছে না তো? এই বলে ছুট লাগালো মারিসা। আর ঘটনাস্থলে গিয়ে দেখলো ওরই বয়ফ্রেন্ড আর কাজিন একজন আরেকজনকে মেরে রক্তাক্ত করে ফেলেছে। আরিয়ান বেহুশ প্রায়, তাও তোনয়কে মেরাই চলেছে। মারিসা দৌড়ে গিয়ে তোনয়কে থামানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। শেষমেশ না পেরে পেছনে থেকে মারিসা চেঁচিয়ে বলল, তোনয় থামো, প্লিজ থামো। তোনয় এবার আরিয়ানকে ছেড়ে দিয়ে ওর দিকে ঘুরে দাঁড়িয়ে বলল, বলেছি না আমার নাম ধরে ডেকো না, আমি পাগল হয়ে যাই। মারিসা এবার কষিয়ে থাপ্পড় দিল তোনয়ের গালে, কাঁদতে কাঁদতে জিদ নিয়ে বলল, তুমি এটা কি করলে তনয়? আমার কাজিনকে এভাবে মারলে? তুমি তো আমাকে কথা দিয়েছিলে তুমি আর এসবে জড়াবে না, অথচ তুমি কিনা আমারই ভাইকে। তুমি জানো আরিয়ান ভাই আমার কাছে কতটা ইম্পর্ট্যান্ট? জাস্ট শাট আপ মারিসা। তুমি কি আদৌ জানো আরিয়ানের আসল রূপ কতটা ভয়ঙ্কর? আর এই মুহূর্তে তোমার এসব ফাকিং শান্তির বাণী আমি শুনতে চাই না। আরিয়ানের ব্যাপারে তো একদমই না। কারণ ও তোমার সামনে মুখোশ পরে থাকে। মারিসা প্রত্যুত্তরে কিছু বলবে তার আগেই পেছনে থেকে তোনয়ের মাথায় কিছু একটা দিয়ে সজোরে বাড়ি মারল আরিয়ান। সঙ্গে সঙ্গে অবচেতন হয়ে মারিসারের বুকে ঢলে পড়ল তোনয়। বর্তমান। তোনয়, তোনয়। হঠাৎ ইনায়ার ডাকে তন্দ্রা ছুটে গেল তোনয়ের। ও চোখ কচলে আশপাশটা দেখে বলল, চলে এসেছি। হ্যাঁ, আজকের রাতটা এই হোটেলেই থাকবো। এরপর ওরা দুজন গাড়ি থেকে নেমে হোটেলে চেকিং করে রুমের দিকে এগোয়। তবে মাঝপথে আবারও সেই অনাকাঙ্ক্ষিত মুখখানা দেখে থেমে যায় তোনয়। হ্যাঁ, মারিসা আর সেই পিচ্ছি ছেলেটা হোটেলের করিডোরেই দাঁড়িয়ে আছে, কারো জন্য অপেক্ষা করছে হয়তো। তোনয়কে দেখতে পেয়ে দ্রুত রুমে চলে গেল মারিসা। তোনয়ও আর দাঁড়ালো না এক মুহূর্ত, সেও নিজের রুমে ঢুকে গেল তৎক্ষণাৎ। তখন মাঝরাত। নিউ ইয়র্কের মতো ব্যস্ত নগরীতে অবশ্য মাঝরাত বলতে কিছুই নেই। মারিসা রুম থেকে বের হতেই দেখলো ইনায়া দাঁড়িয়ে আছে। মারিসা ওকে ইগনোর করে চলে যেতে চাইলে ইনায়া ওর হাত ধরে বলল, কোথায় যাচ্ছ? আমি তোমার সাথে কথা বলার জন্যই দাঁড়িয়ে আছি। পেছনে ঘুরে একটা মেকি হাসি দিয়ে মারিসা বলল, এক্স বয়ফ্রেন্ডের ওয়াইফের সাথে কথা বলার কোনো ইচ্ছে আমার নেই, সরি আপু। তোমাকে কে বলেছে আমি তোনয়ের ওয়াইফ? আর তোনয় ও তো কখনোই বলেনি যে তুমি ওর এক্স। ও তো এখনো বলে বিয়ে করলে তোমাকেই করবে। মানে? মানে আমি ওর বেস্ট ফ্রেন্ড, কোনো ওয়াইফ টোয়াইফ নই। আর ওই যে রুমটা দেখছো কর্নারে, ওটা আমার রুম। ও আসলে আপু আমি ওকে ভালোবাসি, অসম্ভব রকমের ভালোবাসি, কিন্তু ওর বেপরোয়া স্বভাবগুলো আমাকে খুব কষ্ট দেয়। আমার সব সময় ভয় হয় এসবের কারণে নিজের ক্ষতি নিজেই না করে বসে মানুষটা। ইনায়া এবার মারিসার হাত দুটো ধরে বেশ ভঙ্গিমায় বলল,
ও আগে পরে যা করেছে সবকিছুই শুধু তোমার জন্য করেছে, কারণ ও নিজের ক্ষতির কথা নয় বরং তোমার কথা বেশি ভাবে মারিসা। আর তুমি কিনা বারবারই ওকে ভুল গেছো। ভুল বুঝে স্বার্থপরের মতো ওর জীবন থেকে হুট করে হারিয়ে গেলে, অথচ একটা বারও ভাবলে না তোমার অবর্তমানে তো নয় কিভাবে সাফার করেছে, ঠিক কতটা কষ্ট পেয়েছে ছেলেটা। এতক্ষণে কান্না দলা পাকিয়েছে মারিসার গলায়, চোখ জোড়া জ্বলছে খুব। তবুও চাপা অভিমানের দোটানায় আটকা পড়েছে হৃদয়। কিন্তু আপু। কোনো কিন্তু নয় মারিসা, তুমি যাকে ভালোবাসো তার সবটা নিয়ে বাসবে, তার ভালোটাকে আগলে রাখবে, আর খারাপটাকে ফেলে দেবে, তা তো হয় না বলো। আফটার অল ওই মানুষটার ভালোবাসায় কোনো খুঁত নেই মারিসা। মারিসা হেঁচকি টেনে বলল। তো নয় ভাইয়া কোথায় আপু? জানি না, খানিকক্ষণ আগেই বেরিয়ে গেল, আশেপাশেই হয়তো আছে। ইনায়ার মুখে কথাটা শোনা মাত্র আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালো না মারিসা, দৌড়ে হোটেল থেকে বেরিয়ে গেল তখনই। বাইরে বেরিয়ে এদিকে ওদিক খুঁজেও কোথাও তনয়ের দেখা পাচ্ছে না। কি করবে বুঝতে পারছে না, ওদিকে কাঁদতে কাঁদতে দম আটকে আসছে। রাস্তার ওপারে তনয়ের মতোই কাউকে দেখে মারিসা বেখেয়ালে রাস্তা পার হতে নিলে হুট করেই ওকে কেউ হ্যাচকা টানে বুকে চেপে ধরে। লোকটা জোরে জোরে শ্বাস নিচ্ছে, যেন এক্ষুনি তার ভেতর থেকে প্রাণটা বেরিয়ে যেত। কি করছিলে তুমি এই মাঝ রাস্তায়? এক্ষুনি কি হতো ভাবতে পারছো? পিটপিট করে চোখ খুলে মাথা তুলে মারিসা দেখলো এটা তনয়। তনয়কে কে দেখতে পেয়ে আবারও ওর বুকে মুখ লুকিয়ে হাউমাউ করে কেঁদে উঠল মারিসা। হেঁচকি টেনে বলল, সরি তনয় ভাইয়া, আমি কোনোদিনও তোমাকে তোমার মতো করে ভালোবাসতে পারিনি, সব সময় ভুল বুঝেছি তোমায়, আমার জন্য তোমার বিপি পদটাও বাতিল হয়ে গিয়েছিল। তনয় মৃদু স্বরে শুধালো, তুমি জানতে? মারিসা মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ জানতাম, আমি সব সময় আড়াল থেকে তোমার খোঁজ নিতাম, তারপর হঠাৎ করেই তুমি উধাও হয়ে গেলে, তাই কখনো তোমার খোঁজ পাইনি আর। তনয় সাবলীল হেসে জবাব দিল, আমি দেশ ছেড়ে চলে এসেছিলাম। মারিসা এবার নাক টেনে বলল, আমাকে কি আবার ভালোবাসা যায় না? মারিসার কথার জবাবে তনয় বলে, আমাদের তো কোনো কালেই ব্রেকআপ হয়নি মারিসা, 5 বছর আগে তুমি আমার থেকে নিজেকে আড়াল করে নিয়েছিলে, কিন্তু কখনো ব্রেকআপ চাওনি, আর না আমি তোমাকে ভুলে গিয়েছি। তাহলে কি? একটা কথা বলবো মারিসা। বলো। বিয়ে করবে আমায়? এখন এই মুহূর্তে? মারিসার ভেজা চোখ জোড়া বড় বড় হয়ে গেল আকস্মাৎ। আশ্চর্য কণ্ঠে বলল, এত রাতে? হ্যাঁ, তোমার ব্যাগে সব ডকুমেন্টস আছে না? হ্যাঁ আছে তো। এরপর তো নয় ঘড়িতে চোখ বোলালো একবার, দেখলো 12টা বেজে 7, তার মানে এখনো রেজিস্ট্রি অফিস খোলা থাকতে পারে। লেটস গো। এই বলেই মারিসাকে নিয়েই ছুট লাগালো তো নয়। ওদের ভাগ্যটা ভালো ছিল, সত্যি সত্যি ওরা সে রাতে রেজিস্ট্রি ম্যারেজ করে নিয়েছিল। বিয়ে করে বেরিয়ে তোনয় মারিসাকে নিয়ে গাড়িতে বসলো, তারপর গাড়ি স্টার্ট দিল। বেশ অনেকটা পথ যাওয়ার পরে মারিসা শুধালো, কোথায় যাচ্ছি আমরা? জানি না। মানে? আজ আমি অনেক খুশি জান, কোথায় যাচ্ছি নিজেও জানি না। মারিসা মুচকি হেসে বলল, আমিও অনেক খুশি তো নয়। সঙ্গে সঙ্গে গাড়ির ব্রেক কষল তো নয়, মারিসার দিকে মাতাল করা চাহনি নিক্ষেপ করে সে বলল, বলেছি না নাম ধরে ডাকবে না আমায়। মারিসা নিজের সিট ছেড়ে তনয়ের কোলে উঠে বসলো, অতঃপর ওর গালে আলতো হাত ছুঁয়ে বলল, তুমি ঠিক আগের মতোই রয়েছ তনয়। তনয় এবার নেশা ধরা গলায় মারিসার কানের কাছে মুখ নিয়ে হিসহিসিয়ে শুধালো, আমি যদি এখন এই মুহূর্তে সব রুলস ভেঙে ফেলি তাহলে কি তুমি রাগ করবে মারিসা? মারিসা এদিক ওদিক না সূচক মাথা নাড়ালো। তনয় মারিসার গলায় ভালোবাসার দাগ বসাতে বসাতে বলল, আজ আর আটকিও না আমায় প্লিজ জান। আটকাবো না, আজ কিছুতেই তোমাকে আটকানোর সাধ্য আমার নেই তো নয়।
আমিও যে তোমার ভালোবাসার অভাবে দিনরাত পড়েছি তুমি জানতেও পারোনি। তনয় আর অপেক্ষা করলো না, এক গভীর ভালোবাসার পরশে ভরিয়ে দিল ওর প্রেয়সীর হৃদয় মন সবকিছু। যেই ভালোবাসার সূত্রপাত হয়েছিল যৌবনের দোরগোড়ায়। একজন তখন অষ্টাদশী, অন্যজনের 25-এ পা। আজ সে ভালোবাসা পূর্ণতা পেল, মাঝে কেটে গেল কতগুলো বছর, কত ব্যথা, কত স্মৃতি, হারানোর যন্ত্রণা। কিন্তু অষ্টাদশীর মনে সেই প্রেমিক পুরুষ আজও বিচরণ করছে একইভাবে, মাথার মধ্যে কিলবিল করে চলেছে শুধু একটাই নাম, তনয়, 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 শুধুই তনয়। সমাপ্ত।